অপারেশন এজেক্স, যে অপারেশনটা প্রত্যেকটা মুসলমানের বোঝা এবং জানা খুবই জরুরি। আমেরিকা কিভাবে প্রত্যেকটা ইরানিয়ানের দুর্বিষহ জীবন আজকে ইকোনমিক নিরাপত্তা বিষয়ক, তার জন্য কিভাবে আমেরিকা দায়ী। অপারেশন এজেক্স সেই অপারেশন যেটা আসলে আমেরিকা এবং ইউরোপ কিভাবে অপারেট করে সেটা বোঝার জন্য, এবং তাদের যে দ্বিমুখী স্বৈরাচারী নীতি, এবং তারা যে প্রকৃতপক্ষে ইরানের অথবা সারা বিশ্বের মুসলমানদের কখনোই ভালো চায় না, বরং শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা যে কোনো কিছু করতে পারে। অপারেশন এজেক্স ছিল সিআইএ এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের প্রথম সফল অপারেশন। ইরানের সাম্প্রতিক সংকট আপনি কখনোই বুঝবেন না যদি না আপনি অপারেশন এজেক্স কে প্রপারলি জেনে থাকেন। সেটার জন্য অপারেশন এজেক্স বোঝাটা খুবই জরুরি। চলুন জানি। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। অপারেশন এজেক্স 1951 থেকে 1953 সালের ঘটনা। সেটা বলার আগে একটু ইরানের ইতিহাসটা না বললে হয় না, কারণ আমি এখনো দেখি যে অনেক মানুষ ইরানকে ওন করে না, তাদেরকে শুধু শিয়া বলে। কিন্তু ইরানের পরিচয় তো আমাদের মুসলিম সভ্যতার জন্য কত গুরুত্বপূর্ণ, এটা যদি আমরা মুসলমানরা না বুঝি। ইরানে ইসলাম আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে। সালমান ফারিসি, সাহাবারা সহ সবাই মিলে এত গুরুত্বপূর্ণ কাদিসিয়ার যুদ্ধ, সেই যুদ্ধ থেকে সালমান ফারিসির মতো সাহাবারা ওইখানে যায়, এবং সাহাবাদের নেতৃত্বে ইরানে ইসলাম আসে। তখন ইরান এবং ইরাক একসাথে ছিল ডেফিনেটলি, বাট বৃহত্তর ইরানের কথা বলছি না আমরা। পার্সিয়ান এম্পায়ার, যে পার্সিয়ান এম্পায়ার 1000 বছর ধরে ছিল, সেই পার্সিয়ান এম্পায়ারের সমাপ্তি হয় মুসলমানদের হাতে। তারপরে উমাইয়াদরা 90 বছর অ্যাপ্রক্সিমেটলি কন্টিনিউ করে। উমাইয়াদরা 660 থেকে অ্যাপ্রক্সিমেটলি 750 পর্যন্ত কন্টিনিউ করে। তারপরে 750 থেকে উমাইয়াদরা যে স্টার্ট করে, সেই সময় সবচেয়ে বেশি মানুষ ইসলামে আসে। উমাইয়াদদের সময় কম আসছিল সুন্নি ইসলামে, কিন্তু আব্বাসীদের সময় সমানে মানুষ, এই পার্সিয়ানরা কিন্তু মোর দেন 90% ইসলামে আসে, এবং সেটা ছিল সুন্নি ইসলাম। এবং তারপর থেকে আমরা যদি সেই 750 থেকে 1500 সাল পর্যন্ত বলি, শিয়াইজম ইরানের বা ইরাকের ডমিনেন্ট কোনো অংশই ছিল না। 1500 সালের পরে 1500 থেকে 1700-র মধ্যে জোরপূর্বক ইরানের কিছু চরমপন্থী শিয়া একটা গ্রুপ সুন্নি থেকে শিয়াতে কনভার্ট করে ফোর্সফুলি। তাদের অনেক আলেমকে হত্যা করা হয়, এবং ওই 1500 থেকে 1700 সাল পর্যন্ত অটোমানদের সাথে ইরাক ইরানের কম্বাইন পার্সিয়ার প্রচুর পরিমাণে সংঘর্ষ এবং যুদ্ধ হয়, প্রায় 200 বছর বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে। এবং অটোমান এম্পায়ার খুবই আনহ্যাপি ছিল, কিন্তু পার্সিয়াকে তারা পুরোপুরি কখনো ডিফিট করতে পারে নাই, বিকজ পার্সিয়ান আর্মি হিস্টোরিক্যালি প্রচন্ড পাওয়ারফুল আর্মি। কেন ফোর্সফুলি সুন্নিদেরকে শিয়া করা হচ্ছে এই বিষয়ে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ইমাম আবু হানিফা কোথা থেকে আসছে, ইমাম মুসলিম, ইমাম বুখারি কোথা থেকে আসছে, ইমাম সিবাবে যিনি প্রথম সবচেয়ে বিখ্যাত অ্যারাবিক গ্রামারের বইটা লিখে, উনি কোথা থেকে আসছে, ইমাম রুমি, ইমাম গাজ্জালি, সব এই ইরান ইরাকের এই পার্সিয়া থেকে আসছে। তাদেরকে ছাড়া তো আপনি ইসলামিক সভ্যতাকে আপনি কিভাবে চিন্তা করবেন? এখনো আমাদের নাদওয়াতুল ওলামা সহ বিভিন্ন জায়গায় অ্যারাবিকের পরে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে খুবই গুরুত্ব দেওয়া হয়। প্রচন্ড গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ কালচার। সো ইরানের একটা মুসলমানের কষ্ট, আমরা যদি না ওরা তো শিয়া, ওরা তো কাফের, ওদেরকে নিয়ে কথা বলো না, আপনি পুরো ইতিহাসটাই তো দেখতেছেন না। ওদের তো শিয়া তো সেই মাত্র 500 বছর আগে শুরু হয়েছে, কিন্তু ওদের ইসলামের ইতিহাস তো আরো অনেক গভীর, আরো অনেক বড়, আরো অনেক সমৃদ্ধ। কিন্তু এখনকার ইরানের মানুষের যে কষ্ট, সেই কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর যে অপারেশনটা সিআইএ করে, অপারেশন এজেক্স, একটু ডিটেলসে বলি ঘটনাটা কি হইল। 1921 সালে শাহ আগের যে রাজত্ব ছিল, সেই রাজত্বকে বন্ধ করে দিয়ে শাহ প্রথম ক্ষমতায় আসে ইরানের মধ্যে। সে তার রাজত্ব কায়েম করে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরানকে অনেকভাবে ইনভলভ করে ব্রিটিশরা বিভিন্ন অ্যাক্টিভ এঙ্গেজমেন্টে, সেখান থেকে ইরানের মধ্যে কিছুটা ডিস্টাবিলাইজেশন যখন স্টার্ট হয়, তখন ইরানের মানুষ হিস্টোরিক্যালি তারা ইন্টেলেকচুয়ালি অনেক শার্প, যেহেতু তাদের একটা খুব গ্রাউন্ডেড একটা কালচার, খুবই সমৃদ্ধ একটা কালচার এবং হিস্ট্রিয়াস। তারা ডেমোক্রেসি চায়, তারা চায় তাদের পছন্দ মতো কাউকে ইলেক্ট করবে। সেই কনটেক্সট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948-এর পরবর্তী সময়ে ইরানে এই আওয়াজটা তুলে যে আমরা একটা ডেমোক্রেসি করব, আমরা পার্লামেন্ট করব, আমরা একটা রাজতন্ত্র থেকে বের হয়ে আসবো, আমরা রাজতন্ত্র চাই না, আমরা একটা প্রপার ইলেকশন করব যেখানে পাবলিকের অপিনিয়ন মানুষ শুনবে। আমেরিকানদের তো খুশি হওয়ার কথা, তাই না? আমেরিকানদের তো পছন্দ করার কথা, তাই তো আমরা ডেমোক্রেসি চাই না? ইউরোপ ডেমোক্রেসি চায়, ইউরোপ চায় যে স্বাধীনতা, স্বাধীন মানুষের কণ্ঠস্বর শোনা যাক পার্লামেন্ট। দেখেন কি হইল, 1991 সালে ইলেকশন হইল। ওই ইলেকশনে মোসাদ্দেক জিতলো।
মোসাদ্দেক ছিল অনেক বেশি জনপ্রিয়, ওর জনপ্রিয়তা কারো, ওর সাথে কেউ পারলই না। মোসাদ্দেক ছিল এমন একজন মানুষ যে কট্টর মুসলমান না, আবার কট্টর সে বামপন্থী না, সে কট্টর বামপন্থী বা ডানপন্থী হিসেবে তাকে দেখা যাবে না, কিন্তু সে খুবই যোগ্য ছিল, সে ইকোনমি বুঝতো, সে ইরানকে ভালোবাসতো, সে দেশপ্রেমিক ছিল, এই জন্য তার জনপ্রিয়তা ছিল। সে কিন্তু হুজুর মাওলানা ছিল না, আবার সে কিন্তু অর্থাৎ সে আমাদের ভাষায় শাপলাও ছিল না, শাহবাগও ছিল না, কিন্তু সে দেশকে ভালোবাসতো, যোগ্য ছিল, মানুষ তাকে ভালোবাসতো, মানুষ তাকে ভোট দিয়ে জিতাইলো। কিন্তু কি হইল, যখন মোসাদ্দেক জিতলো সে তো দেখে হায় হায় এ কি অবস্থা, অদ্ভুত কাহিনী। কি অদ্ভুত কাহিনী, এত বছর ধরে ব্রিটিশ কোম্পানি বিপি, এগেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা মেগা কোম্পানি বিপি, তারা ইরানের পুরা তেল কন্ট্রোল করে। তেল কেমনে রিফাইন্ড হবে, তেল কি দামে বিক্রি হবে, কোথায় বিক্রি হবে, সবকিছু, পুরা তেলের খনি, ইরানের তেলের খনি নিয়ে বসে আছে বিপি। মোসাদ্দেক সাহেব কি বললো, যেটা কেন করলো, সে দেখলো যে শাহ সাহেবকে বিভিন্ন রকম টুকরা ফুকরা, শাহ কোনো যোগ্য লিডার ছিল না, শাহকে কিছু টাকা দিয়া, অল্প টাকা দিয়া, 2 টাকা দিয়ে ধরেন আপনি 100 কোটি টাকার ব্যবসা করতেছে বিপি। তো মোসাদ্দেক বললো যে না, এটা তো হবে না, আমরা এটাকে ন্যাশনালাইজ করব। সো সে সমস্ত তেলের খনিকে সে ন্যাশনালাইজ করলো। কেন সে ন্যাশনালাইজ করলো? সো দ্যাট ইরানের মানুষ যেন এই তেলের অধিকার তো তাদের, এর ইকোনমিক বেনিফিট তারা পাবে। তখন এই যে আমাদের বিপির সাথে কনফ্লিক্ট শুরু হইলো। He was opposed by Britain's Sir Gladwin Jebb. Dr. Mossadegh, speaking in French, reiterated the Persian attitude to the oil dispute. বিপি একটা বিদেশি প্রতিষ্ঠান, বিপি কে মোসাদ্দেক বলল, বিপি তুমি গভর্নমেন্টের সাথে তুমি সম্পর্ক করো, তুমি অফিসিয়াল প্রসেসে আসো, আমরা আমাদের তেল তোমার কাছে অফিসিয়ালি বেচবো, ন্যাশনালাইজ করব, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি উন্নত হবে, আমার দেশের মানুষ এটা বেনিফিটেড হবে। তোমরা কই থেকে আসছো? তোমরা আমার সাথে প্রপার চ্যানেলে আসো, তোমরা কেন বাইরের একটা ফরেন পার্টি এসে আমার দেশের তেল তুমি নিয়ন্ত্রণ করতেছো? তখন সাথে সাথে বিপি বলল, এটা তো আমাদের পছন্দ না। এই তো বিপির সাথে মোসাদ্দেকের সম্পর্ক খারাপ হয়ে গেল। তখন বিপির ওই মালিকদের ওইখানে হর্তাকর্তা নীতি নির্ধারক বসে আছে কারা? ওই ইউরোপে বসে আছে কে? চার্চিল সাহেব। চার্চিল সাহেব বলল যে ভাই এই তো হবে না, কারণ তার অলরেডি টাকা নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার টাকা সব শেষ হয়ে গেছে, আবার সমস্ত টাকা আছে আমেরিকার কাছে, তাই আমেরিকা তখন সুপার পাওয়ার, এবং আমেরিকার কাছে পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ তখন আমেরিকার কাছে। তো আমেরিকার কাছে সমস্ত পাওয়ার চলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ইউরোপের কাছে তখন টাকা নাই। তার মধ্যে আবার যদি বিপিএ এই তেলের ব্যবসা না পায় ইরানের, তখন ইউরোপের ইকোনমি কি হবে? তখন চার্চিল ফোন দিছে আমেরিকাকে, তখন আমেরিকা বলছে হ্যাঁ তাই তো, আসলে তো সিরিয়াস। আমেরিকাতে তখন সিআইএ মাত্র নতুন একটা কনসেপ্ট, তখনও সিআইএ অনেক বড় কনসেপ্ট না, নতুন কনসেপ্ট। সিআইএ কে দায়িত্ব দেওয়া হইলো যে তুমি এই গভর্নমেন্টের পতন করাও সরাসরি। কিন্তু এটা তো গণতন্ত্র, তুমি না গণতন্ত্র, তুমি তো মানুষের স্বাধীনতা চাও। কিসের স্বাধীনতা, কিসের কি? সবকিছুই হইলো তেল, স্বার্থ, টাকা। কি হইলো, সুন্দর মতো সিআইএ অপারেশন স্টার্ট করলো। 1953 মধ্যে প্রচুর পরিমাণে সিআইএ এজেন্ট নামলো তেহরানের এয়ারপোর্টে। নামার পরে তারা কি করলো, তারা বসে বসে প্রথমে টাকা দেওয়া স্টার্ট করলো। এবং এটা বলে রাখা ভালো, সিআইএ এর ডিক্লাসিফাইড প্রচুর পরিমাণে ডকুমেন্ট বের হয়েছে এই একটা কেসের উপরে, অপারেশন এজেক্স এর উপরে। আপনারা এটা নিয়ে প্রচুর স্টাডি করতে পারবেন। এবং অপারেশন এজেক্স এর কথা হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, বারাক ওবামা সবাই স্বীকার করছে। সেটা কিন্তু এমন জিনিস না যে এইটা আসলে একটা কনস্পিরেসি থিওরি, ইলুমিনাটি, এগুলো না। It was a British idea. It was done at the British request. They got very annoyed because the United States came out of it better than they did. তারা কি করলো, তারা আইসা প্রথমে মিডিয়াগুলোতে টাকা দেওয়া স্টার্ট করলো, এবং মিডিয়াগুলোতে বারবার বলার চেষ্টা করলো মোসাদ্দেক ভালো করতেছে না, মোসাদ্দেকের কারণে প্রবলেম হবে, মোসাদ্দেক কমিউনিস্ট। কারণ কমিউনিস্ট সোভিয়েতদের ব্যাপারে আবার ইরানের আরেকটা বড় ইতিহাস আছে যে কেন তারা সোভিয়েত কমিউনিজমকে সাধারণ মানুষ পছন্দ করে না। ওইদিকে তারা কি করলো, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা টাকা দিল। এর মধ্যে সিআইএ ডিক্লাসিফাইড ইয়ে থেকে আমরা জানতে পারি আয়াতুল্লাহ খোমেনির যে মেন্টর বা যে শিক্ষক ছিল আরেক আয়াতুল্লাহ, ওনাকেও তারা বেসিক্যালি কনভিন্স করলো যে আপনিও মোসাদ্দেকের বিরুদ্ধে কথা বলেন, বা তাকেও মোসাদ্দেকের বিরুদ্ধে তারা নিয়ে আসলো। Did not realize at that time the extent to which the religious network would be able to mobilize resistance forces. এবং তারপরে তারা কি করলো, প্রথমে মিডিয়াতে এই আওয়াজগুলো তুললো নেগেটিভিটি মোসাদ্দেকের ব্যাপারে। তারা শুরু করলো প্রোটেস্টে টাকা দেওয়া, প্রোটেস্ট, বিভিন্ন মানুষকে টাকা দিত যারা গিয়ে প্রোটেস্ট করতো, ভাঙচুর করতো, রাস্তাঘাটে গন্ডগোল করতো। তা হরতাল করতো না, আমরা হরতাল বলতে যেটা বুঝি, বাট রাস্তায় বিভিন্ন রকম ঝামেলা করতো। 5,000 10,000 মানুষ রাস্তায় নামাই দিত। তখন সাধারণ মানুষ তারা এত কিছু বুঝে না, সাধারণ মানুষ মনে করতো মেবি আসলে মোসাদ্দেক মনে হয় ভালো করতেছে না। এইভাবে করে প্রচুর পরিমাণে ফান্ডিং দিয়ে মিডিয়া এবং বিভিন্ন প্রোটেস্টের মাধ্যমে তখনও
ইরানের সাধারণ মানুষ বুঝতেছে না কি হইতেছে। এর মধ্যে তারা কি করলো, অনেকগুলা পাবলিক প্রোটেস্টটাকে তারা আস্তে আস্তে বড় করে ফেললো, মিডিয়াতে আওয়াজ তারা বড় করে ফেললো। ওই দিক থেকে তারা কি করলো, বাইরের থেকে ওই শাহ সাহেবের ডাইনেস্টি রাজতন্ত্র শুরু হয়েছিল তার অথবা তার ছেলেরা আবার নিয়ে আসলো, আরেক শাহকে নিয়ে আসলো, শাহকে নিয়ে আইসা আবার তারা এক রাজতন্ত্র শুরু করলো। এবং মোসাদ্দেক সাহেবকে হাউস অ্যারেস্ট করা হলো। তখনও কিন্তু মোসাদ্দেক অনেক জনপ্রিয়, তাকে অনেকে ডিফেন্ড করার চেষ্টা করছে, কিন্তু আর্মি পুলিশ সবার সাথে তো আর বেসিক্যালি পারবে না। বেসিক্যালি এইভাবে করে পুরা গভর্নমেন্ট সরাই দিয়ে অজনপ্রিয় শাহকে আবার বসানো হইলো। এবং শাহ এসেই কি করলো, শাহ এসে আমেরিকা যা চায় সবকিছু দিল। এখানে খুব মজার বিষয়, এই যে আমেরিকা এবং ইউরোপ, আমাদের কোরআনে বলা হয়েছে যে তোমরা বাইরের থেকে কাফের মুশরিকদেরকে দেখলে তোমাদের আসলে সংঘবদ্ধ মনে হয়, ঐক্যবদ্ধ মনে হয়, কিন্তু তারা আসলে তাদের অন্তর কখনো ঐক্যবদ্ধ না। দেখেন কি করছে, চার্চিল যখন ফোন দিছিল, চার্চিল বলতেছিল বিপির ব্যবসা খারাপ হয়ে গেলে ইউরোপের ইকোনমি খারাপ হয়ে যাবে, তোমরা ব্যবস্থা করো, তোমাদের তো এই ইকোনমি মিলিটারি আছে, আমাদেরকে একটু হেল্প করো। কারণ আমেরিকার এই যে সুপার পাওয়ার হওয়ার পথে কিন্তু ইউরোপ অনেক হেল্প করছে আমেরিকাকে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি। কিন্তু আমেরিকা যখন সুন্দর মতো শাহের সাথে চুক্তি করলো, তারা কিন্তু বিপিকে খুব বেশি কিছু দিল না। It was a British idea. It was done at the British request. They got very annoyed because the United States came out of it better than they did, so they felt that I had betrayed them a bit. But of course I hadn't. তো সেখান থেকেই এক্সন এবং শেল বড় হইলো, স্পেশালি এক্সন, EXXON। দেখবেন যে 1950 থেকে 1975 এক্সন কই চলে গেছে, অর্থাৎ তারা আমেরিকা তাদের কোম্পানিকে ঢুকাইলো। কারণ তাদের কথা হইলো, ভাই আমি যদি মাস্তানি করি, আমি যদি অপারেশন এজেক্স করি, আর তোমারে আমি কেন দিব, তুমি বাদ। সে কাট অফ করলো। এখনো দেখবেন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপ এবং আমেরিকার সম্পর্ক কত খারাপ হয়ে গেছে। এখনো দেখবেন কানাডা সুন্দর মতো চায়নার সাথে চুক্তি করছে, চায়নার পুরো ইভি মার্কেট চাইলেই কানাডাতে ঢুকতে পারবে। এদের অন্তর কখনো ঐক্যবদ্ধ না। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব তাওহীদের চিন্তায়, কাফের মুশরিকদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব দুনিয়ার কিছু স্বার্থে। ওই স্বার্থে যখন ফাটল ধরবে, তাদের অন্তর ফাটল আপনি দেখতে পারবেন, কারণ তাদের অন্তরে আগে থেকেই ফাটল ছিল। এইভাবে করে ইরানের পুরা রেজিমটা তারা চেঞ্জ করলো। এবং শাহ যখন আসলো, সেই শাহকে তারা একটা ব্রুটাল ফোর্স তৈরি করে দিল সাভাত নামে। এই সাভাতের পুরা ট্রেনিংটা দিছে কারা, মোসাদ এবং সিআইএ এবং MI6, অর্থাৎ পুরো একটা স্পেশাল ফোর্স তৈরি করে দিল। এই বর্তমানে আমেরিকার আইসের মতো আমরা বলতে পারি, বা একটা স্পেশাল ফোর্স তৈরি করে দিল শাহ সাহেবকে, যাদের কাজই হইল মানুষকে টর্চার করা, সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। শাহ প্রচুর পরিমাণে অশ্লীলতা, নেমোখারামি সবকিছু করলো। শাহ মনে করত যে অতিরিক্ত ইসলাম চর্চাকে শাহ বাধা দিত। কিভাবে বাধা দিত? কারণ সে মনে করতো ওইটা একটা ঐক্যবদ্ধ হওয়ার জায়গা। তো শাহ অবিচার, অনাচার, দুর্নীতি, গুণ খুম যা বলেন তার সর্বোচ্চ শাহ করলো 1953 থেকে 25 বছর, 1977 পর্যন্ত আমরা বলতে পারি। এমনও হয়েছে যে শাহ সাহেব তার এক অনুষ্ঠান করছে, সরকারি বিরাট অনুষ্ঠান, যেখানে সে সেই সময় $300 মিলিয়ন সে খরচ করছে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামের জন্য, এবং পৃথিবীর সবাইকে সে দাওয়াত দিছে, যখন ইরানের সাধারণ মানুষের রীতিমতো প্রায় দুর্ভিক্ষের মতো অবস্থা, সাধারণ মানুষ চলতে পারতেছে না। এবং শাহ সমস্ত তেলের খনির মালিক বানায় রাখছে এক্সনদেরকে। ইরান পাইতো সামান্য অল্প টাকা, আনফেয়ার একটা ডিলে সাইন করে রাখছে গভর্নমেন্ট। তারপর থেকে 1977 থেকে 1979 আস্তে আস্তে উত্থান হইল আয়াতুল্লাহ খোমেনির। কারণ তখন সাধারণ মানুষের মধ্যে একটা প্রচন্ড খিদা, একদিকে তারা ধর্মকে ভালোবাসে একটা বড় কমিউনিটি, আরেকদিকে তারা জাস্টিস চায়, তারা তাদের সাধারণ মানুষ চায়, তারা তাদের একটা দেশপ্রেমিক লিডার চায় যে দেশকে ভালোবাসবে। সেইখান থেকে আয়াতুল্লাহ খোমেনির উত্থান। আয়াতুল্লাহ খোমেনি এক্সাইল ছিলেন প্যারিসে, ফ্রান্সে। সেইখান থেকে 1977 থেকে 1979 মধ্যে মাঝখানে অনেক ঘটনা, কিন্তু 1979 বেসিক্যালি আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে যখন আসেন, তখন কোটি কোটি মানুষ আয়াতুল্লাহ খোমেনিকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট এরকমও অনেকে সাপোর্ট করে যারা হিজাব পরতো না, যারা দাড়ি রাখতো না, যারা শিয়া সুন্নি বোঝে না। কেন? কারণ তারা শুধুমাত্র শাহ থেকে পরিত্রাণ পাইতে চাইছিল। তারা শাহ থেকে পরিত্রাণ পাইতে চায়, তারা শাহকে চায় না। কেন? কারণ তারা দেখছে শাহ ইকোনমি চালাইতে পারে না, শাহ দুর্নীতি করে, শাহ মানুষকে খুন করে, হত্যা করে, এবং সে তার নিজের দেশকে ভালোবাসে না। তারপরে আসলো আয়াতুল্লাহ খোমেনির জার্নি 1979 থেকে। এবং তারপরে যদি আপনি 2025 সাল পর্যন্ত দেখেন, আপনি দেখবেন আয়াতুল্লাহ খোমেনি যখন 1980 থেকে 1988 পর্যন্ত ইরান ইরাক যুদ্ধে, সেই যুদ্ধে সাধারণ মানুষ এই যুদ্ধটা চায় নাই, বা যুদ্ধটা এত বড় হোক চায় নাই। কারণ ইরান অনেক পরিমাণে টেরিটরি নেওয়ার সত্ত্বেও তারপরে যুদ্ধ বন্ধ, অর্থাৎ যুদ্ধটাকে খোমেনি অনেক বেশি ড্র্যাগ করে। আবার কি হয়, ইরান প্রচুর পরিমাণে প্রক্সি ওয়ারে চলে যায়, প্রচুর পরিমাণে প্রক্সি তৈরি করে, যে প্রক্সিগুলোকে ইরান ফান্ড করতো, যেখানে ইরানের সাধারণ মানুষ ডাল ভাত চাল খাওয়া পায় না,
অর্থনৈতিক আপনার অবস্থা খুবই খারাপ, সিকিউরিটির অবস্থা খুবই খারাপ, সেইখানে তারা আরো বেশি প্রক্সি ওয়ারে যাচ্ছে এবং ইরান যত প্রক্সি ওয়ারে যাচ্ছে ইসরায়েল তত যুদ্ধ বাড়াচ্ছে এবং ইরান ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক, একদিকে ইরান ইসরায়েল দুটোকে সহ্য করতে পারে না, আবার দুটাকে কমপ্লিমেন্ট করে ইন দ্য সেন্স ইরানের অ্যাটাকের জন্য ইসরায়েল আরো সামরিক আগ্রাসন বাড়াইতে পারে, আবার ভাইস ভার্সা, আবার ইসরায়েলের অ্যাটাকের জন্য ইরান তার মিলিটারি বাজেট বাড়ায়, কিন্তু দিনের শেষে ইরানের সাধারণ মানুষ আরো বেশি আমেরিকান স্যাংশনের মধ্যে থাকে। কেন? কারণ ওই যে এক্সন যখন 1979 এর পরে এক্সনকে বের করে দেওয়া হলো, আমেরিকান কোম্পানিকে বের করে দেওয়া হলো, তখন থেকে আমেরিকা শুরু করলো, ও তুমি আমাদের কোম্পানিগুলোকে সব বাইর করে দিছো, তোমার আমি শিক্ষা দিব কিভাবে, ফাইন্যান্সিয়াল স্যাংশন। সেইখান থেকে এই স্যাংশন করতে করতে আজকে ইরানের ইকোনমির অবস্থা খুবই খারাপ। আজকে একটা সাধারণ ইরানির অবস্থাটা চিন্তা করেন, কত মানে দুঃখজনক। একদিকে সে এই আয়াতুল্লাহ খোমেনিকে, যেখানে বামপন্থী অথবা যে ধার্মিক না, যে হিজাব পরে না, সেই মেয়েটাও যেখানে সাপোর্ট করছিল শুধুমাত্র তার দেশের ভালোর জন্য, আজকে সেখানে হিজাব পরা প্রচুর ইরানি পাবেন। আজকে আপনি টুইটারে যান, আপনি অন্তত 1000 খানেক হিজাব পরা মেয়ে দেখবেন যারা আয়াতুল্লাহ খোমেনিকে চায় না। কেন? সিম্পলি বিকজ তাদেরকে যেভাবে ফোর্স করা হইতেছে, ইকোনমিক্যালি যেভাবে ডাউনগ্রেড করা হয়েছে, তাদের যে ইনকম্পিটেন্সি এবং যাদের যে দুর্নীতি দেখা গেছে, সেই জন্য ইরানের মানুষ আজকে ইরানের গভর্নমেন্টকে চায় না। আবার ইরানের গভর্নমেন্টকে বদলায় ফেললে তাদের ভয় হইল তাদের অবস্থা হবে সিরিয়ার মতো অথবা লিবিয়ার মতো, যেটা ইসরায়েল এবং আমেরিকা চায়। ইসরায়েল এবং আমেরিকা চায় যে ইরান একটা সিভিল ওয়ারের দিকে চলে যাক, কোন সিরিয়ার মতো অবস্থা হোক, যেখানে মানে সিরিয়ার যে অবস্থা ছিল, এখন সিরিয়ার অবস্থা আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। জোলানি আসার আগে বাশার আল আসাদের সময় যে অবস্থা ছিল, যে পুরাপুরি বিভক্ত, 10 ভাগে বিভক্ত, গৃহযুদ্ধ চলতেছে। কেন? সো দ্যাট ইসরায়েলের উপরে উঠাটা সহজ হয়। আমেরিকার জন্য তাদের বিভিন্ন হরমুজ প্রণালী সহ তেলের খনিতে বিভিন্ন প্রক্সি ওয়ার দিয়ে ঝামেলা করা, গন্ডগোল করা ইজি হয়। সেই জায়গা থেকে ইরানের মানুষ যেখানে একটা অর্গানিক প্রোটেস্ট স্টার্ট করছিল, পরে ওইটার মধ্যে আবার মোসাদ এবং আমেরিকার এজেন্টরা ঢুকে গেছে এবং ঢুকে এটারে অন্যদিকে নিয়ে গেছে, মসজিদ পড়েছেন ইত্যাদি 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 ইত্যাদি। সেই জায়গাটা থেকে আপনি যদি আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খোঁজ নেন, ইসলাম সবচেয়ে বেশি ছাড়ে কোন দেশের মুসলমান, আপনি দেখবেন ইরান। কেন? কারণ আয়াতুল্লাহ খোমেনি যখন সবকিছু, যে সরকারের কোনো একটা বিরুদ্ধে কথা বললেই সে যখন এটাকে অ্যাসোসিয়েট করে আল্লাহর বিরুদ্ধে কথার সাথে, তখন মানুষ আল্লাহকে ছেড়ে দেয়। কেন? কারণ মানুষ তখন এই দুইটাকে আলাদা করতে পারে, কারণ সে তো সাধারণ মুসলমান, সে তো এত কিছু বুঝে না। যখন সে ধর্মকে চাপায় দেয় এবং সরকারের ভয়ে সে ধর্মকে মানে, নিজের ভিতর থেকে তার কোনো সাবমিশন নাই, তখন সে সুযোগ পাওয়া মাত্র, এবং যখন সে দেখে যে আয়াতুল্লাহ খোমেনির কোনো একটা দুর্নীতি অথবা তার দলের কোনো একটা দুর্নীতি, তখন সে সেই দুর্নীতিকে ইসলামের সাথে মিলায় ফেলে। খুবই ইন্টারেস্টিং জিনিস, কারণ সে তো আল্লাহর ভয়ে ইসলামে আসে না, সে সরকারের ইসলামে আসছে। তারপর যখন সে সরকারের অযোগ্যতা দেখে, তখন সে ইসলামের অযোগ্যতা মনে করে। এইখান থেকে ইরানের একটা বড় অংশ ইসলাম ছেড়ে দিছে। আবার ইরানের মানুষ এখন প্রোটেস্ট করতেছে না, ইরানের বিরুদ্ধে এখন প্রোটেস্ট নাই, সরকার দমন করে ফেলছে। কেন? কারণ ইরানের মানুষ যখন দেখছে এইটার মধ্যে মোসাদের এজেন্টটা ঢুকে গেছে, কারণ তারা সরকারকে বদল করে ভালো কিছু আনতে চায় না, বরং তারা চায় যে সরকার বদলের পরে আরো বেশি কনফ্লিক্টে যাক, তখন তারাই সেটাকে মানে গভর্নমেন্ট এবং বিক্ষোভকারীদের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে। বাট এর মধ্যে অবশ্যই কিছু সাধারণ মানুষ মারা গেছে। ইউএস আমেরিকা ডেফিনেটলি অনেক মিডিয়াতে এক্সাজুরেট করছে, বাট ওভারঅল একটা সাধারণ ইরানি পুরুষ এবং নারী ভালো নাই। এবং কেন ভালো নাই? কারণ তাদের যে কাঙ্ক্ষিত গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টকে প্রথমেই কে নষ্ট করলো, ওই ব্যবস্থাটাকে নষ্ট করলো, ওই সরকারকে কে উৎখাত করলো? আমেরিকা, সিআইএ, অপারেশন এজেক্স। সো ওই অপারেশন এজেক্সের যেই ভয়ঙ্কর পরিণতি ইরানের সাধারণ মানুষের জন্য, সেই 1953 সাল থেকে আজকে 2026 সাল, এখনো ইরান কিন্তু সেখান থেকে রিকভার করতে পারে নাই। ওই যে একটা ভয়ঙ্কর বীজ একবার যখন ওই যে স্ট্রাকচারটাকে ভেঙে ফেলা হয়েছে, ওই স্ট্রাকচারটাকে এখনো ইরান ফেরত পায় নাই। এখনো তারা তাদের পছন্দ মতো গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট তাদেরকে ভালোবাসে এবং যে গভর্নমেন্ট কম্পিটেন্ট এবং সেই গভর্নমেন্ট মানুষের প্রতিচ্ছবিকে দেখায়, সেই জিনিসটা টার্কি এরদোগানকে পাইছে, অথবা সিরিয়াতে বলা যায় যে এখন জোলানি আছে, অথবা কাতারের আমিরের সাথে কাতারের মানুষের একটা ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু ইরান এখনো ওই সুন্দর জায়গাটায় তারা এখনো পৌঁছাইতে পারে নাই। তো সাধারণ ইরান এবং সাধারণ ইরানিয়ান মানুষের সামনে কি এখন ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ হবে কি হবে না, আক্রমণ করবে কি করবে না, সেটা এখন বলা যাচ্ছে না, সেটার ব্যাপারে কোনো স্পষ্টভাবে মতামত করা যায় না। কিন্তু ইরানের গভর্নমেন্ট বিক্ষোভটা সামলায় ফেলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে সরকারের পতন হবে কি হবে না সেটার 50-50% চান্স, কারণ তখনই প্রো গভর্নমেন্ট অনেক বড় একটা র্যালি তৈরি হয়ে গেছিল।
এটা এই প্রো গভর্নমেন্ট র্যালির সাকসেসের কারণটা হইলো তারা যখন বিক্ষোভকারীদেরকে বুঝাইতে পারছে যে তোমরা যদি আবারও সরকারকে উৎখাত করো আমরা তো সিরিয়ার দিকে যাব, হয়তো শাহের আগমন হবে যেই শাহকে তোমরা কখনো চাও না। এবং অবশ্যই ইরানের সাধারণ মানুষ শাহকে চায় না, আবার সিরিয়ার মতো একটা গৃহযুদ্ধ হয়ে যাক দেশে সেটাও চায় না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইরানের মানুষ জানে এই যে গভর্নমেন্ট আয়াতুল্লাহ খামেনির গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কোনো যোগ্য গভর্নমেন্ট না, কোনো এমন গভর্নমেন্ট না যাকে তারা চায়, যে গভর্নমেন্ট তাদেরকে একটা ভালো দিকে সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু তারা এটাকে মেনে নিছে, কারণ এদেরকে সরায় দেওয়ার পরিণতি আরো অনেক বেশি খারাপ। এবং তাছাড়া পুলিশ এবং মিলিটারি ফোর্সের প্রেশার তো আছেই। সো জিওপলিটিক্সে ম্যাচিউরিটি কি? ম্যাচিউরিটি হইল যখন আপনি কয়েকটা কন্ট্রাডিক্টরি ট্রুথ আপনি একসাথে নিতে পারেন। মানে হইল আমাদের দেশে অনেক সময় যেটা হয় সেটা হইল যে হয় ইরানের গন্ডগোলের জন্য আমেরিকা ইসরায়েল দায়ী বর্তমান সময়ে, অথবা সাধারণ মানুষ আসলেই এই গভর্নমেন্টের ব্যাপারে অতিষ্ঠ, কারণ এই গভর্নমেন্ট আসলে যোগ্য না। এই দুইটার মধ্যে মানুষ যে কোনো একটাকে নিতে চায়, দুইটাকে নিতে পারে না, কারণ তার এটা ম্যাচুরিটির অভাব। আমরা থেকে বুঝতে হবে দুইটাই সত্যি। একদিকে যেমন আমেরিকা ইসরায়েল চায় যে ইরান গৃহযুদ্ধে চলে যাক, আবার এটাও সত্যি যে ইরানের সাধারণ মানুষ তার গভর্নমেন্টের ব্যাপারে অতিষ্ঠ, কারণ তার গভর্নমেন্ট একটা লম্বা সময় ধরে অযোগ্য এবং অনেক আননেসেসারি প্রক্সি ওয়ারে গভর্নমেন্ট গিয়ে গিয়ে একটা ইকোনমিক ডিফিকাল্টিজ এর মধ্যে পড়ে গেছে। আবার আমেরিকা ওইদিকে স্যাংশন দিয়ে সর্বোচ্চ প্রেশার দিচ্ছে যেন ইরান ক্রিপলড হয়ে যায়। এই বাস্তবতার মধ্যে ইরানের সাধারণ মানুষের জীবন হয়ে গেছে খুবই দুর্বিষহ। আপাতত ইরান এই কনফ্লিক্টটাকে সামাল দিছে এবং আশা করি ইরানের সামনের ভবিষ্যৎ আরো অনেক বেশি সুন্দর হবে এবং ইরান আস্তে আস্তে আবার সুন্নি ইসলামের দিকে ফেরত আসবে। ইরান, সৌদি আরব, টার্কি, কাতার, বাহরাইন সহ পুরা কুয়েত, পুরা ব্লকটার মধ্যে একটা সুন্দর স্বাভাবিক যুদ্ধের বাইরে একটা ইকোনমিক প্রগ্রেসের একটা পরিবেশ সৃষ্টি হবে এবং একটা মিলিটারি কোয়ালিশন হবে সেই প্রত্যাশায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অপারেশন এজেক্সের মাধ্যমে আমেরিকা যে ভণ্ডামিটা দেখাইছে, প্রমাণিত ভণ্ডামি, এবং যেটার জন্য আমেরিকা কখনোই তাদের কোনো রকম কোনো শাস্তি হয় নাই বা পরিণত হয় নাই, কিন্তু তারা সব সময় বলার চেষ্টা করে ও ইরান আমেরিকাকে ঘৃণা করে, ইরান আমেরিকাকে ঘৃণা করে। কিন্তু ইরানের আমেরিকা ঘৃণার সূত্রপাত যে আমেরিকার নিজের কর্মের ফল, সেটা আমেরিকা কখনো স্বীকার করে না। আমরা মুসলমানরা কেন অপারেশন এজেক্সের গল্পটা জানবো না এবং আমাদের ছেলে মেয়েকে শিখাবো না?